আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা সমরেশ বসুর গল্প পড়ে শোনাবো। গল্পের নাম অন্নপ্রাশন। গল্পের নাম অন্নপ্রাশন। ফুলের বাগানে হেঁটে বেড়াচ্ছে উমাপদ। এমন ভঙ্গিতে চারপাশে তাকালো, না একটা কুটোও কোথাও পড়ে নেই। শালারা চেটে পুটে নিয়ে গেছে। এখন এই এত বড় উঠোনটা হাতের তালুর চেয়ে পরিষ্কার। উঠোনের এক পাশে ওর বাবার তৈরি ছোট ইটের লুডোর ছক্কার মতো বাড়ি, বাকি তিনটে দিকে দু মানুষ লম্বা কাঁটাতারের বেড়া, লোহার বিম ফুঁড়ে চলে গেছে টান টান। বাড়ির ঠিক মধ্যিখানে যে ছোট্ট রকটা, যার উপর শুয়ে উমাপদের বাবা ভুঁড়িতে তেল মাখতেন, তার সরাসরি সামনে চা বাগানের এক সাহেবের কাছ থেকে কিনে আনা বিলিতি লোহার গেট কাটা তারের দেওয়ালে ফাঁকে বসানো। গেটটা এখন বন্ধ। এক ইট ভিতের উপর সমানভাবে সিমেন্ট গুলিয়ে উঠোনটা তৈরি। জল দাঁড়ায় না। উমাপদ উঠোনের মধ্যিখানে গম্বুজগুলোর চারপাশে একটা পাক দিয়ে নিল। প্রত্যেকটা গম্বুজের গা বেয়ে লোহার সিঁড়ি উপরে চলে গেছে, লম্বায় হাত বারো। গম্বুজগুলোর মাথায় হাওয়া ঢুকতে পারে এরকম ছাউনি, বৃষ্টির জল ঢোকার কোনো সুযোগ নেই। লোহার সিঁড়ির মুখটা ছাউনির তলায় গিয়ে শেষ হয়েছে। এ তল্লাটে এরকম গম্বুজ আর কারণ নেই। উমাপদের বাবা যত নতুন রকম ফন্দি করতে ভালোবাসতেন, চোর ডাকাতের উৎপাত হয়নি কখনো। একবার তিস্তা নদীর বুকে এক গুলিতে জলপাইগুড়ির এক দাগি গুন্ডাকে মেরে ফেলেছিলেন উনি। বাড়িতে সেই বন্দুকটা ছিল, সেটাও চা বাগানের সাহেবের কাছ থেকে কেনা, বিলিতি। উমাপদকে অবশ্য কখনো বন্দুক চালাতে কেউ দেখেনি, তার কোনো দরকারও হয়নি। ওই লোহার গেট পেরিয়ে সন্ধ্যের পর যে এই উঠোনে ঢুকবে, সে কোনো মাতৃগর্ভে বাস করেনি। মাথা তুলে উমাপদ আকাশ দেখল। পাকের মতো লাগছে মেঘগুলোকে, থম ধরে আছে চারধার। যদিও এ বাড়িতে কোনো গাছপালা নেই, তবু বোঝা যায়, বুঝতে পারে উমাপদ। নবকেষ্ট বলেছিল তিস্তার শরীরটাও সুবিধার নয়, আর এই সময়ে হিম বাতাসের স্পর্শ পেল সে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই বৃষ্টি নেমেছে, অসময়ের বৃষ্টি। উঠোন জুড়ে মরা আম পাতার মতো যে আলোটা ছিল এতক্ষণ, তিত্তিরিয়ে সেটাও টুক করে সরে গেল। উমাপদর বাড়ির দিকে এগিয়ে আসতেই চাপা গলা শুনতে পেল। হঠাৎ শুনলে মনে হয় বুঝি কয়েকটা রাগী অজগর ফুঁসছে। বাড়ির গায়ে দেওয়ালের সঙ্গে গাঁথা লোহার খাঁচার কাছে এসে দাঁড়াতেই যেন ভিতরে ঝড় বয়ে গেল। জন্তু দুটো লাফিয়ে ঝাঁপিয়ে একসা। উমাপদ ছাড়া আর কেউ এই খাঁচার সামনে আসে না। খাঁচার দরজায় হাত দেওয়ার সাধ্য নেই কারো। লম্বায় দুটোই প্রায় 4.5 ফুট। দাঁড়ালে উমাপদর থায়ের কাছে চলে আসে। লেজ দুটো প্রায় মুড়িয়ে কেটে ফেলা হয়েছে ছেলেবেলায়। এক ফোঁটা চর্বি লেগে নেই গায়ে, বরং মাংসের অভাবই মনে হয়। মুখটা থ্যাবড়া, একটা জামবাটির মতো। শুকনো জিভ সরাত সরাত করে টানে লোক দেখলেই। চোখের দিকে তাকালেই বুক হিম হয়ে যাওয়া যথেষ্ট। এই দুটো জীব যেমন হিংস্র, তেমনি এদের শক্তি। এ দুটোকেও চা বাগানের সাহেবের কাছ থেকে কেনা। এদের মা বাবা নাকি একটা নেকড়ে বাঘের পেছনে 2 মাইল দৌড়ে ছিঁড়ে খেয়েছিল। উমাপদ মাথা দুলিয়ে ওদের তারিফ করলো। ওরা আর ফুঁসছে না এখন। মেঘ ডাকার মতো আওয়াজ শুরু হয়ে গেছে। ওপরের বালতিতে রাখা কাঁচা মাংসের একটা টুকরো হাতে দিয়ে নাচালো উমাপদ। কুকুর দুটো সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, চোখ উমাপদর হাতের উপর, শরীর টান টান। সারাদিন ওদের খেতে দেওয়া হয় না। সন্ধ্যের সময় একতাল মাংস ছুঁড়ে ওদের বের করে দেয় খাঁচা থেকে। মুহূর্তেই সেটা শেষ করে দেয় ওরা। সেই সুযোগে ভিতরে ঢুকে যায় উমাপদ। তারপর সারা রাত রাক্ষসের মতো কুকুর দুটো ঘুরতে থাকে উঠোনে। তখন তাদের সামনে যে পড়বে সেই টুকরো টুকরো হয়ে যাবে। এমনকি উমাপদেরও সাহস হয় না যেতে। খিদের চোটে হিংস্র হয়ে থাকে কুকুর দুটো। ভোর হলে আধ বালতি মাংস নিয়ে আর লম্বা কাঁটাওয়ালা চাবুক হাতে উমাপদ খাঁচার সামনে এসে দাঁড়ায়। আশ্চর্য, এই সময় ওরা কিছু করে না। মাংসগুলো খাঁচার ভেতরে ঢেলে দেওয়া মাত্র চুপচাপ ঢুকে যায়। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে সরে আসে উমাপদ। এক হাতে মাংস উঠোনের মধ্যে ছুঁড়ে দেওয়া, অন্য হাতে দরজার মুখ খুলে দেওয়া একই সঙ্গে সারল উমাপদ। তীরের মতো জন্তু দুটোকে বেরিয়ে যেতেই ও সরে গেল ওখান থেকে।
এই সময় কয়েক ফোঁটা জল ওর গায়ে এসে পড়ল। বৃষ্টি শুরু হচ্ছে। উঠোন জুড়ে তখন বীভৎস আওয়াজ শুরু হয়েছে। ছাড়া পাওয়ার আনন্দের সঙ্গে মাংস কবজা করার প্রতিযোগিতা মিলেমিশে ওদের গলার শব্দ অন্যরকম শোনাচ্ছে। দরজা বন্ধ করে ভেতরে এলো উমাপদ। এখন স্নান সেরে এক গ্লাস লেবুর জল খাবে প্রথমে। বড় বড় হ্যারিকেনগুলো জেলে দেওয়া হয়ে গেছে এরই মধ্যে। বেশি তেল পুড়োবার একটা বাতিক আছে শিবানীর, একটুও অন্ধকার সহ্য করতে পারে না, বললেও শোনে না। বাঁচা মেয়ে ছেলেকে নিয়ে এই বিপদ, ভীষণ একরোখা হয়। এই রকম লেচ্ছুপনা কদিন চলবে? উমাপদ জামা খুলতে গিয়ে দেখলো শিবানী দরজায় এসে দাঁড়িয়েছে। বিকেলে গা ধুয়ে চুল বাঁধলে ওকে এখনও বেশ টাটকা দেখায়, যদিও গায়ে গতরে খুব ভারী হয়ে গেছে ইদানিং। পাছা কোমর পেছন থেকে দেখলে চোখ হোঁচট খায়। বাচ্চা কাচ্চা না হলে শরীরের ক্ষয়টা হবে কোত্থেকে? আজকাল আর ওদের মধ্যে শারীরিক যোগাযোগ তেমন হয়টয় না। খুব যদি এক আধ দিন দুম করে ইচ্ছে হলো তো হলো। 12-13 বছর ঘর করার পর এখন এসব মাথায় আসেও না। তাছাড়া যে জিনিসের রহস্য নেই, যদি কিছু হয়ে যায় মার্কা উদ্দীপনা নেই, সেই ব্যাপারগুলো মানুষকে দীর্ঘদিন টেনে রাখতে পারে না। কোষ্ঠকাঠিন্যের জন্যে ইসবগুলের ভুসি খায় উমাপদ। তাতেও যখন মাঝে মাঝে কাজ হয় না, তখন দোমোহনী থেকে সন্তোষ ডাক্তারের ট্যাবলেট আনিয়ে খায়। সেই রকম ব্যাপার এটা। কি ব্যাপার? উমাপদ স্ত্রীর মুখের দিকে তাকালো। মাংস ছুঁড়ে ছুঁড়ে উঠোনময় শকরি করছো? তোমার একটু খেয়াল হয় না? ও দুটোকে বিদেয় করে দিলেই বাঁচি। শিবানী গজগজ করল। হাসলো উমাপদ। ওরা আমার হাতের বাহু, বাম বাহু আর ডান বাহু। মরণ। চলে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো শিবানী। দুমুঠো চাল দিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? প্রথমটা বুঝতে পারেনি উমাপদ। ভ্রু কুচকে তাকিয়েছিল কথাটা শুনে, তারপর খিঁচিয়ে উঠল। এতই যখন দরদ, তখন তাড়ালে কেন? তা কাল নিয়ে আসতে বলি, পারবে তো পালতে? চুপচাপ খানিক তাকিয়ে থাকলো শিবানী। এই উমাপদকে ও চেনে। বিয়ের পর এতদিন ঘর করে এইসব ভঙ্গিগুলো রক্তের সঙ্গে মিশে গিয়েছে। সরে এলো। ব্যাপারটা ভাবলেই গা গুলিয়ে যায়। স্নান টান সেরে লেবুর জলটা খেলো উমাপদ। দুমুঠো চাল দিয়ে দিলেই হতো। ইল্লি আর কি, যেন লঙ্গরখানা খুলে বসে আছে ও। যে আসবে তাকেই গান্ডে পিণ্ডে গিলতে দিতে হবে। জানলা দিয়ে দেখতে পেয়ে বিবি সাহেবের দুঃখ উতলে উঠল। শিবানীর এই জানলা দিয়ে তাকিয়ে থাকাটা ইদানিং ওর একদম পছন্দ হচ্ছে না। উঠোন জুড়ে লোকগুলো কাজকর্ম করে। রোদ্দুরে হাঁটুর উপর কাপড় গুটিয়ে বসে কেউ কেউ। সেদিকে নজর যেতে কতক্ষণ? আর উমাপদর যে একটা বাঁজা বউ আছে, সেটা জানতে কারই বা বাকি আছে? জানলাটা বন্ধ করে দিতে হবে। বেলা 3টে নাগাদ উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিল উমাপদ। ঢেকিতে ধান ভেঙে চালগুলো ঝাড়াই করছিল ওরা। কালা ননিয়া ধান ফার্স্ট ক্লাস গন্ধ ছড়ায়। আরও কয়েক মন হয়ে গেলে গয়ের কাটার বা ধূপগুড়ির হাটে পাঠিয়ে দেবে। 2টো গম্বুজ ভর্তি রয়েছে ধান, আর একটাই চাল বোঝাই করা হচ্ছে একে একে। সরকারকে ন্যায্যটুকু দিয়ে থুয়ে মন্দ থাকে না, তবে আজকাল খরচ পোষাচ্ছে না। জমির পেছনে ব্যয়টা বেড়ে গেছে হঠাৎই। এখনও বিঘে 8 জমিতে ধান পাকবো হয়ে আছে। টিপ টিপ বৃষ্টি হলে ক্ষতি নেই, তেজি হাওয়া উঠলেই জলের ধার ছুরির মতো হয়ে যায়। ভয় সেখানে। তা এবছর আকাশ বিট্রে করেনি এখনও। উমাপদ নিশ্চিন্ত। আর 7টা দিন কেটে গেলেই হয়, জোত ল্যাংটো করে দেওয়া হবে। 3-4টে লোক সমানে কাজ করে চলেছে। আকাশের অবস্থা ভালো নয়। চালের অবস্থা দেখার জন্যে গম্বুজের গায়ে লাগানো লোহার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁক দিল সে। হাত চালা রে, আকাশ ফুটো হলেই চিত্তির আর কি। আর এই সময়ে ও দেখতে পেল লোহার গেটটা খুলে সে আসছে। ময়লা চিরকুটে খাকি শার্টটা যেন কাঁধের 2 হ্যাঙ্গারে ঝোলানো। লোকটা কেমন চোরের মতো তাকাচ্ছে এদিক ওদিক। বুকের উপর ডান হাতে জড়িয়ে রেখেছে খ্যাংরা কাঠি হয়ে আসা বাচ্চাকে। লোকটা একটু ইতস্তত করে সামনের দিকে এগিয়ে এলো। উমাপদর বাপের আমলের মানুষ হরিহর ফোকলা মুখে বিড়বিড় করে বলে উঠল চাল বাছা থামিয়ে, আজ মর। ইটারে আবার নিয়ে এলো কেন? ঝাঁটা মার, ঝাঁটা মার। সিঁড়িতে দাঁড়িয়ে হাঁ করে দেখছিল উমাপদ। লোকটাকে ও অনেক দিন বাদে দেখলো। আচ্ছা সাহস তো। উমাপদর ভীষণ রেগে যেতে ইচ্ছে করছিল, কিন্তু একটা চোরা ভয় এবং সেই সঙ্গে খানিক কৌতূহলের মিশেলে ও টান টান হয়ে দাঁড়িয়ে থাকলো। লোকটা উঠোনের ঠিক মধ্যিখানে এসে হরিহরের দিকে মিটমিটে চাইল। তারপর পেতল বাঁধানো একটা দাঁত বের করে হাসবার চেষ্টা করলো। বাবু হ্যাঁ? হরিহরের দৃষ্টি অনুসরণ করে সে এবার উমাপদকে দেখতে পেল। দেখে ছেলেটাকে ফুলের তোড়ার মতো বুকে ধরে কয়েক পা এগোলো।
কি চাই? লোকটা কিছু বলার আগে উমাপদ হুঙ্কার দিল। ওর মুখ দেখে উমাপদর এককালে হাসি পেত। কুলের বিচির সাইজের একটা আঁচিল নাকের বাঁদিকে হরদম নাচছে, মুখ চোখ পাথরের মতো, মনের ভাব ঠাউর করা মুশকিল। কিন্তু ওর বউ তো নেপালি, মুখ চোখে বুকের কথাটা চকচক করত। আর এখন এই যে ওর দিকে তাকিয়ে আছে, কি ভাবছে বেটা? চাউল? ঘসঘসে একটা স্বর বেরুলো গলা দিয়ে। চাল? চাল কোথায় পাবো? হকচকে গিয়ে গম্বুজে হাত রাখলো উমাপদ। এ আবার ন্যাকড়াবাজি! 2 दिन भूखा है बाबूजी, कुछ खाने को नहीं मिला, এ বাচ্চা মার যায়গা। লোকটা প্রায় কোঁকিয়ে উঠল। এবার বাচ্চাটাকে দেখলো উমাপদ, দিব্যি ছটপট করছে, মরবার কোনো লক্ষণ নেই। বাচ্চার মুখ চোখ দেখতে দেখতে উমাপদর মনে হলো লোকটা ইচ্ছে করেই ওকে খোঁচাতে এসেছে। এই তো সেদিন, ঠিক বছরখানেক আগে, হরিহরের হাত দিয়ে ওর বউকে 2 টাকা ধার দিয়েছিল শিবানী। মদ খেয়ে বউকে টানতে টানতে নিয়ে এসেছিল সেদিন। বউকে চাকরি ছাড়িয়ে দিলে খাবে কি চিৎকার করে বলেছিল, হাতে খোলা ভোজালি। যদিও বউটা সিঁটিয়ে দাঁড়িয়ে আর চোখে কুকুরের খাঁচার দিকে নজর রাখছিল। মেয়ে মানুষটার পেট দেখলে বোঝা যেত না বাচ্চা আছে কিনা। টাকাটা দেওয়ার সময় যদিও শিবানী ধার শব্দটা বলেছিল, তবু বলার মধ্যে তেমন জোর ছিল না। উমাপদ চিৎকার করলো, ওসব চাল ফাল এখানে হবে না। এটা কি লঙ্গরখানা? হ্যাঁ, বেরাও, নিকালো। লোকটা যেন মরিয়া হয়ে গেল। ই বাচ্চা মর যায়গা বাবুজি। কেন, এটা দুধ খায় না? বেফাস কথাটা জিজ্ঞাসা করে ফেলে জিভ কাটলো উমাপদ। কি দরকার খায় কি না খায় জিজ্ঞাসা করার? কাহা মিলেগা, যেন উত্তরটা দেওয়ার দায়িত্ব উমাপদর। ইল্লি আর কি, মায়ের বুকে দুধ নেই? অমন পাকা বেলে বাজ পড়েছে নাকি শালা? ওসব হবে টবে না, তুমি বেরোও বাড়ি থেকে। নিকালো। তত্তর করে নেমে এলো উমাপদ। আর এই সময় খাঁচার মধ্যে বসে 2টো কুকুর চাপা গর্জন করে উঠল। লোকটার গায়ের গন্ধ বোধহয় ওরা ঠিক ঠিক চিনতে পারছে না। কিছুক্ষণ মুখোমুখি দাঁড়িয়ে থেকে এক ঝটকায় বাচ্চাটাকে কাঁধ বদলি করে লোকটা আবার গেটের দিকে হাঁটতে লাগলো, গম্বুজ 3টেকে চোখ দিয়ে চাটতে চাটতে। শালার হাঁটার ভঙ্গি কি, যেন চ্যাম্পিয়নশিপের কাপ বয়ে নিয়ে যাচ্ছে। তারপরেই ওর সতর্ক হয়ে গেল। কাজ থামিয়ে সবাই ব্যাপারটা দেখছে। আকাশের দিকে তাকিয়ে গর্জন করে উঠল উমাপদ, কি হলো? হাতে পোকা ধরেছে নাকি? আমার গুষ্টির পিণ্ডি হবে বৃষ্টি নামলে। নে নে বাবা, হাত চালা। পার্শে মাছের ঝোল আর কালা ননিয়া চালের ভাত খেতে খেতে বৃষ্টি নামলো, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি। কুকুর 2টো দুবার চিৎকার করে ডেকে উঠে চুপ মেরে গেল। গম্বুজের গায়ে দাঁড়ালে বৃষ্টিতে ভিজতে হয় না, বেটারা জানে। খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই গুম গুম শব্দ শুনতে পেল উমাপদ। প্রথমটা অন্যমনস্ক ছিল, তারপর কথাটা মনে হতেই শিরদাঁড়া সোজা হয়ে গেল। সকরি তুলছিল শিবানী। তাড়াতাড়ি খেয়ে নাও বলে উমাপদ দ্রুত পায়ে চিলে কোঠার ঘরে চলে এলো। শব্দটা খারাপ, খুব খারাপ। বুড়ি তিস্তার বুকে যখন এই রকম শব্দ ওঠে তখনই বান হয়। ছেলেবেলা থেকে শুনে আসছে কথাটা, ওর বাপও বলতো। তা বছর 10 এরকম শব্দ শোনেনিও। এখন ওই মঙ্গল ঘাট থেকে জলপাইগুড়ির মুখ অবধি এত উঁচু বাঁধ বেঁধে দিয়েছে সরকার, শালা নদীর সাধ্যে কি ট্যাপ হ্যাঁ করে। কিন্তু শব্দটা হলো কেন? চিলে কোঠার ঘরটা ছাদের খানিকটা আড়াল করে রেখেছে, অন্ধকারে উপরে উঠে এলো। ওহ, জোর হাওয়া বইছে। মোটা মোটা বৃষ্টির ফোঁটাগুলো পাথরের মতো ছুঁড়ে ছুঁড়ে মারছে। একবার বিদ্যুৎ চমকাতেই ও দেখলো আকাশটা শালা মরা খেকো কাকের মতো কালো। চাপা একটা গোঙানির শব্দ শুনতে পেল উমাপদ, দাঁতে দাঁত ঘষার শব্দ। তিস্তার বুক থেকে আসছে। ওর লোহার গেট ছড়িয়ে 200 গজ গেলেই 3 মানুষ উঁচু পাহাড়ের বাঁধ। শাসানিটা যেন বাঁধে ধাক্কা খেয়ে ছিটকে ছিটকে উপরে উঠে আসছে। মনের মধ্যে কু গাইতে লাগলো ওর, না, ভালো ঠেকছে না লক্ষণটা। শালার জোদ ভর্তি ধান। রাত ভোর এই হাওয়া চললেই যে বেগুনটুলির গলির মেয়ে ছেলেদের মতো হাঁটু ভেঙে পড়ে থাকবে। বুকের মধ্যে হি হি করে উঠল ওর। নিচে নেমে দেখলো খাওয়া দাওয়া চুকিয়ে শিবানী খাটের উপর বসে সেলাই করছে লাল নীল সুতোয়। অতি পরম গুরু। এই রকম ভয় ভয় মন খারাপ হলেই উমাপদ বউকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, সাহস বাড়ে তাতে। দোল দোল দোল। অদ্ভুত মজাদার একটা স্বপ্ন দেখছিল উমাপদ। শিবানীর হাতের ঠেলায় ধড়মড় করে উঠে বসলো। বসেই মনে হলো খাটটা যেন দুলছে। ব্যাপারটা কি হলো? বুড়ি বেড়ালের মতো ফ্যাস ফ্যাসে গলায় কেঁদে উঠল শিবানী, হ্যাঁ গো, জল সেঁধিয়েছে ঘরে। তাই তো, উমাপদ দেখল
কাঠের জলচৌকির উপর রাখা হ্যারিকেন চাঁদের মতো এপাশ ওপাশ ভাসাভাসি করছে। পাকা ঘরে সাপের মতো খলবলে ঢেউগুলো ছলাৎ ছলাৎ করে শব্দ তুলছে। কিছুক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে থেকে উমাপদ চমকে উঠল হঠাৎ। জল জল এলো কোত্থেকে? তাহলে কি তিস্তার বাঁধ ভেঙেছে? ওপাশে জলপাইগুড়ি থেকে দোমোহনী, বাঁধটা তো দুদিকেই মজবুত, ভাঙবে বলে মনে হয় না। কিন্তু না ভাঙলে জল আসবে কেন? কয়েক মুহূর্তের অসহায় অবস্থায় ও দেখল শিবানী প্রায় জড়িয়ে ধরেছে ওকে। হ্যাঁ গো, জল যে বাড়ছে। তড়াক করে জলে নেমে পড়ল উমাপদ। উফ, কি ঠান্ডা! পায়ের পাতায় বরফ ঘষে যায় যেন। প্রায় হাঁটু অবধি ডুবে গেল ওর। না, আর এ ঘরে থাকা যায় না। ঘর ভর্তি সংসারের নানা জিনিসের দিকে তাকালো ও। এগুলো কি হবে? কোনো রকমে আলমারি খুলে লোহার হাত সিন্দুকটা বের করলো, করে শিবানীর হাত ধরল। চলে এসো, চলে এসো। কোথায়? ফ্যাল ফ্যাল করে তাকালো শিবানী। ছাদে। জল যদি বাড়ে তাহলে এখানে থাকলে দম বন্ধ হয়ে মরতে হবে। অধৈর্য হয়ে উমাপদ ওর হাত ধরে টানলো। চট করে শিবানী বুঝে ফেলল ব্যাপারটা। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, আমার শাড়ি, আমার গয়না, আমার ঠাকুর, ওগুলো নেবে না? নেব নেব, আগে জান বাঁচাও, তারপর ওসব হবে। আর সোনার গয়না জলে নষ্ট হয় না। প্রায় হিঁচড়ে ওকে জলে নামালো উমাপদ। পায়ে জল লাগতেই শিবানী চেঁচিয়ে উঠল, মা গো! জলের ভিতর থেকে আগুল বন্ধ করে শুয়েছিল ওরা। উমাপদ দেখল লোহার মতো ভারী হয়ে গেছে পাল্লা দুটো। অনেক চেষ্টা করে এক হাতে টেনে খুলতেই ঘরের জল হাঁটু ছাড়িয়ে গেল। আই বাপ! অন্ধকারে চোখ যায় না বেশি দূর, শুধু জলের শব্দ আর জলের শব্দ। মাথায় নামছে জল, পায়ে খেলছে জল। বারান্দা দিয়ে জল ভেঙে উমাপদ শিবানীকে নিয়ে চিলে কোঠার দরজায় এসে দাঁড়ালো। আর এখানে এসে ওর মনে পড়ল দরজায়ও তালা দিয়ে রেখেছিল। ছাদের ওঠা সিঁড়িতে 3 বস্তা সিমেন্ট রাখা আছে, লোহা লক্কর আছে, বলা যায় না কিছু। কুলিকামিনদের মতিভ্রম হতে পারে। এখন চাবি আনতে যাবে কে? ব্যাপারটা বুঝতে পেরে শিবানী নাকে কেঁদে উঠল। মরণ আমার, সব তাতে সন্দেহ। তালা দিয়ে রাখি, বেড়া দিয়ে রাখি, মরো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাথায় রক্ত চড়ে গেল উমাপদর। বইয়ের এদিকে একবার তাকিয়ে পিছিয়ে গিয়ে ছুটে এসে কাঁধের ধাক্কা দিল দরজার গায়ে। নড়ে উঠল সেটা। এই পর্যন্ত জলের স্রোতে টান বাড়ছে, এখন প্রায় ওদের ঠাঁই ছাড়িয়ে যায় আর কি। শিবানীর শরীরের সঙ্গে শাড়ি নেতার মতো লেপ্টে আছে। এক পলক দেখে চোখ সরিয়ে নিল উমাপদ। এত মাংস হয় কি করে মেয়ে ছেলের গায়ে? দড়াম করে আবার ধাক্কা দিল উমাপদ। শেষ পর্যন্ত বারবার। জল এখন প্রায় কোমরের নিচে, শরীরের তেজ কমে আসছে। শিবানীর মনে হলো নাভির তলায় হিম জল কেমন শিরশিরানি তুলছে। কোনো দিন পেটে বাচ্চা আসেনি ওর। 8-9 মাস হয়ে গেলে নাকি লাথি মারে পেটে শুয়ে। শেষ পর্যন্ত কড়া দুটো খুলে এলো, আর সঙ্গে সঙ্গে জলের টানে ওরা ভেতরে ঢুকে গেল। এতক্ষণ এক হাতে লোহার হাত বাক্স আঁকড়ে রেখেছিল উমাপদ। একবারও শিবানীকে ওটা দেওয়ার কথা মনে হয়নি। পড়তে পড়তে টাল সামলে দেখলো শিবানীও জলের মধ্যে পড়ে গিয়ে কোনো রকমে উঠে দাঁড়াচ্ছে। এমনিতেই বৃষ্টির জলে সারা শরীর ভেজা, এখন শীত শীত বোধ হচ্ছে। কয়েক পা হেঁটেই শুকনো সিঁড়ি। আহ, কি আরাম! ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। মাথার উপর চিলেকোঠার ছাদে বৃষ্টির জলের শব্দ হচ্ছে। ছাদের উপর দরজার সামনে টিনের ছাউনি আছে এক চিলতে। ওরা ওখানে এসে দাঁড়াতেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ঝোড়ো বাতাসের সঙ্গে মিলেমিশে আসা শব্দটাকে মানুষের আর্তনাদ বলে ঠিক চেনা যাচ্ছে। প্রাণপণে চিৎকার করছে কারা, হয়তো সাহায্যের জন্য ডাকছে। হঠাৎ আকাশ জুড়ে একটা বিদ্যুৎ ঝলসে উঠতেই বুক হিম হয়ে গেল। তিস্তা নদীটা যেন ওর বাড়ির গায়ে উঠে এসেছে। মুহূর্তের আলোয় যা দেখা গেল তা শুধু ঢেউ আর ঢেউ। দূরে মোষের পিঠের মতো বাঁধটা জলের উপর জেগে আছে কি না আছে। দরজার কাছে থপ করে বসে পড়ল শিবানী। বসার শব্দে বোঝা গেল ও ভেঙে পড়েছে। একটা হ্যারিকেন সঙ্গে আনলে হতো। অন্ধকার সিঁড়ি দিয়ে কী করে উঠে এলো ওরা? উমাপদ ঘাড় নাড়ল। আমার সব গেল, জামা কাপড়, গয়না, টাকা, সংসার সব গেল, বিড়বিড় করছিল শিবানী। আহ, চুপ করো! খেকিয়ে উঠল উমাপদ। প্রাণে বেঁচে আছো এই ঢের। আর কার কোঠাবাড়ির ছাদ আছে এই তল্লাটে? হ্যাঁ? একটু উষ্ণ আরাম বোধ করল উমাপদ। এই তল্লাটে একমাত্র তার বাড়িতেই পাকা ঢালাইয়ের ছাদ আছে, আর তাই ওরা নিরাপদ।
জল যেরকম বাড়ছে সব তো ধুয়ে মুছে যাবে। এরকম জল বাপের জন্মে দেখেনিও। আর সঙ্গে সঙ্গে ওর মাঠের কথা মনে পড়ে গেল। মাঠ ভর্তি পেকে আসা ধানগুলো মুখিয়ে আছে গোলায় ওঠার জন্যে। আর আছে এই জল কি আর সেগুলোকে জ্যান্ত রাখবে? হু হু করে উঠল বুকের ভিতরটা। হঠাৎ নিজের অজান্তে ডুকরে কেঁদে উঠল উমাপদ। চারপাশে খোলা আকাশ আর হাওয়ার মধ্যে দাঁড়িয়ে ও ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। শিবানী বলল, সব গেল, সব গেল, এত পাপ। কাঁদতে কাঁদতে কথাটা শুনল উমাপদ। পাপ? কার পাপ? কি বলে মেয়ে ছেলেটা? ঘুরে দাঁড়িয়ে একটা চড় মারলে কেমন হয়? অন্ধকারে ওর মুখ ভালো করে দেখা যাচ্ছে না। উমাপদ শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দেখলো বৃষ্টিটা কমে আসছে। আস্তে আস্তে ছাদের মধ্যিখানে চলে এলো ও। এক হাতে লোহার হাত বাক্স এখন মাদুলির মতো ভারহীন হয়ে গেছে। তিস্তার দিকটা অন্ধকারে কিছুই দেখা যায় না। কার্নিশের ধারে এসে চমকে উঠল ও। ওটা কি? কি যেন ভেসে যাচ্ছে। ভাসছে কি করে? জল এখন এতটা উপরে উঠে এসেছে নাকি? মেরুদণ্ড কনকন করে উঠল ওর। ছাদের কার্নিশের নিচে জল প্রচণ্ড স্রোতে বেরিয়ে যাচ্ছে, বড় জোর এক হাত নিচে। উঠোনের দিকে তাকিয়ে ও প্রথমটায় কিছুই দেখতে পেল না। জলের টানে কার্নিশের গায়ে যেটা ঠোকর খেয়ে বেরিয়ে গেল সেটা গরু বা মোষ হবে। আর হঠাৎ ওর মনে হলো, কুকুর দুটো তো ডাকছে না। কোথায় গেল ওগুলো? বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। ও দুটো না থাকলে এই বাড়িটায় থাকার কথা ভাবা যায় না। ভেসে গেল, সব ভেসে গেল। উমাপদর মনে হলো ওর দুটো হাত শরীরের সঙ্গে লেগে নেই। এত বড় উঠোনটায় জায়গা নেবে কুকুর দুটো, এমন কোনো উপায় নেই। আর এরকম স্রোতের টানে হাতি অবধি ভেসে যাবে তো কুকুর। আর এক ঝলক বিদ্যুতের আলোয় গম্বুজ তিনটের মাথা চট করে দেখতে পেল ও। ওপরের সিঁড়ির মুখে কি যেন ছটফট করছে। কুকুরটা নাকি? সিঁড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে বোধ হয়। কিন্তু জল যে গম্বুজ ছিল। সঙ্গে সঙ্গে উমাপদর মনে হলো ৩২ ফালা ছুরি দিয়ে কে যেন ওর পেটের নাড়ি ভুড়ি টেনে টেনে বের করছে। জল যে গম্বুজ তিনটেকে গিলে ফেলল বলে উত্তেজিত হলে পেটে ব্যথা হয়। উমাপদ এক হাতে পেট ধরে চিৎকার করে উঠল। পাথরের মতো বসেছিল শিবানী। মুখ না তুলে বলল, পাগল। কথাটা শুনে দৌড়ে এলো উমাপদ। এই চপ! আমি পাগল না? ওই ধান চালগুলো ডুবে গেলে খাবে কি? গয়না শাড়ি আসবে কোত্থেকে, হ্যাঁ? কিন্তু পাগলের মতোই ছাদময় দৌড়োদৌড়ি করতে লাগলো উমাপদ। এখন বৃষ্টি প্রায় নেই, আকাশের রংটা ফিকে মেরে এসেছে। কিন্তু এত জল কোত্থেকে আসে? গেরুয়া রঙের জলের স্রোত গাছপালা গরু বাছুর ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওর বাড়িখানাকে মধ্যিখানে রেখে। এরই নাম কি প্রলয়? ছাদের উল্টো দিকে চলে এলো ও। ওপারে ফরেস্ট কোয়ার্টার আর নেপালি বস্তি। না, কিছুই দেখা যাচ্ছে না। বুকের মধ্যে কেমন করে উঠল ওর। একটা ডাসা বেটে খাটো শরীর আর তার হাজার রকমের রহস্যের কথা। পাকা বেলের মতো বুক, শিবানীকে লুকিয়ে চুরিয়ে একটু জুত করে নেওয়া, এই সব ব্যাপার মনে পড়ে যায়। কেন? কিন্তু জলের তোড়ে বোধহয় সব ভেসে গেল। ওইখানে ওই বস্তিতে কেউ বেঁচে থাকতে পারে না। হঠাৎ মনে হলো, ভালোই হলো, কেমন একটা তৃপ্তি লাগছে মুক্তির। একসময় উমাপদর মনে হলো বেঁচে থেকে অনেক সুখ ছিল, অথচ সে সুখগুলোকে ও পুরোপুরি জানল না। চিলে কোঠায় দরজার গায়ে শিবানী ওর একটা হাত জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। শিবানীর গায়ে জলপাইগুড়ির থেকে আনা পাউডারটার গন্ধ কি করে যে মিশে থাকে এই জলে ভিজে। অদ্ভুত উদাস চোখে ও ফিকে অন্ধকারে চাঁদ ধার তাকালো। বৃষ্টি হচ্ছে না, মেঘ ডাকছে না, আকাশের নীল হঠাৎ হঠাৎ উঁকি দিচ্ছে, কিন্তু নড়ার উপায় নেই। আর পৃথিবীটার কোনো জায়গা আর বাকি নেই বোধ হয়। রে রে করে ডাকাতের মতো ঢেউগুলো ছাদের উপর উঠে এসেছে খানিক আগে। জল এখন হাঁটুর গায়ে, চার ধার থই থই। এভাবে জল বেড়ে গেলে মরে যেতে হবে। আর মরে গেলে কিছুই করার থাকবে না। মরে গেলে জোতের ধানগুলো কে বিক্রি করবে? গম্বুজের চালগুলো? এই বাড়ি, এই সব? ও গেলে শিবানীও যাবে। আসবে না কেউ নিশ্চয়। ওর এক খুড়তুতো ভাই আছে মালবাজারে, সে ছুটে আসবে দখল নিতে। অদ্ভুত ঠান্ডা এই জলস্রোতে দাঁড়িয়ে থেকেও একটু পরে শিবানীকে জড়িয়ে ধরল। জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবানীর শরীর কাহিল হয়েছিল। উমাপদর এই উষ্ণতা ওকে খানিকটা আরাম দিল। যদি
জল আরও বাড়ে, যদি গলা পর্যন্ত এসে যায় তবে যাওয়ার যায় একদম নেই তা নয়। মাথার উপর টিনের ছাদ আছে চিলেকোঠায়, কোনো রকমে কসরত করে উঠে যেতে পারে হয়তো, কিন্তু শিবানীকে নিয়ে ওঠা অসম্ভব। যদি তাই হয় তাহলে ও কি করবে? শিবানী যদি ভেসে যায়, ভাসতে দিতে হয়, তাহলে ও কি করবে? এমন যদি হতো ওর একটা বাচ্চা ছেলে থাকতো, তবে তাকে অনায়াসে ওপরে তুলে দিতে পারতো ও। নিজেরা ভেসে গেলেও বাচ্চাটা হয়তো থেকে যেত ওপরে বেঁচে পড়তে। অনেক বছর ধরে বলতো আমার বাবার নাম উমাপদ, আর একটা ঢেউ এসে ওদের দুলিয়ে যেতেই উমাপদ শিবানীকে জোরে জড়িয়ে ধরল। আর এই সময় এই জলের মধ্যে দাঁড়িয়ে এই প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে ওর মনে হলো ওর আলিঙ্গনের মধ্যে শিবানীর মোটা শরীরটার কোনো তাপ উত্তাপ নেই। এতদিন অনায়াসে সব কিছু পেয়ে পেয়ে উমাপদর মনে হলো মূল্য দিয়ে কিছু পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এতক্ষণ যেটা ছিল না, জল কমার পর সেটা শুরু হয়ে গেল। ভোরের দিকে চমৎকার টাটকা সূর্য উঠল। 3-3টে মদ্য পার করে দিয়ে বেগুনটুলির গলরি মেয়ে যেমন ঘোমটা টেনে বলে আমি ভদ্র ঘরের মেয়ে, এরকম রোদ্দুর ছিল। আর এক সময় পুরো পলিমাটি ছাদে ঢেলে দিয়ে জল টুপুস করে নেমে গেল নিচে। উমাপদ পায়ে পায়ে কয়েক পা হাঁটল। এই সারা রাত মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে আর কোনো শক্তি শিবানীর ছিল না। কাদা জমা ছাদেই পাছা লেপ্টে বসে পড়েছে ও। এখন চারধারে অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়েছিল। দূরের বাড়ি ঘরগুলো ভাঙা ভাঙা, কোত্থেকে গাছপালা বয়ে নিয়ে এসেছে জলস্রোত, এখানে ওখানে আটকে আছে। তিস্তাকে দেখা যাচ্ছে বাঁধের ওপাশে, বাঁধটা শিখণ্ডীর মতো দাঁড়িয়ে, অথচ এপাশেও তিস্তা। উঠোনের গম্বুজগুলো অনেকটা উঠে এসেছে জল থেকে। বুকের মধ্যে আঁকুপাকু শুরু হয়ে গেল উমাপদর। জলের দাগ প্রায় গম্বুজের উপর দরজার কানায় কানায়। জল যদি ঢুকে থাকে তো মন কেমন করা গন্ধের কালা নুনিয়া চাল ভাত বয়ে কেলিয়ে যাবে। আর তাহলে মাথা গরম হয়ে গেল ওর। এখন ভাবা যায় না আর। কাল রাত্রে মরে গেলে কোনো কথা ছিল না, আজ বেঁচে থেকে এগুলোকে চোখের সামনে নষ্ট হতে দেওয়া মানে নিজের শরীরের মাংসগুলো কেটে কেটে কাউকে খেতে দেওয়া, একই ব্যাপার। অথচ চারপাশের মানুষজনের কোনো পাত্তা নেই, কোথাও কেউ নড়ছে না, এমনকি কাকগুলো অবধি। জল যখন কোমরের নিচে এলো তখন আর পারল না উমাপদ, প্রায় উদম হয়ে নেমে এলো সিঁড়ি দিয়ে। বসে বসে শিবানী বলল, কেন যাও? উমাপদ বলল, ফুর্তি মারতে। বারান্দায় জল এখন হাঁটুতে, কিন্তু পায়ের তলায় হড়হড়ে, পিছলে পিছলে যাচ্ছে। উঠোনে নামলো ও সাবধানে। জল চলে এলো কোমরে। কুকুর দুটোর কোনো অস্তিত্ব নেই আর। খুব সাবধানে পা টিপে টিপে এগোচ্ছিল উমাপদ। চারপাশে তাকিয়ে দেখলো একবার। কাঁটা তারের বেড়ার গায়ে অজস্র ডালপালা জড়িয়ে গিয়ে আর একটা দেওয়াল হয়ে গিয়েছে। ওটা কি? জলের মধ্যে দাঁড়িয়েও দেখতে পেল একটা পেট ফোলা গরু ভাসাভাসি করছে। কোনো রকমে চালের গম্বুজের কাছে এলো উমাপদ। আর সেই সময় আকাশ থেকে শিবানীর চিনচিনে গলা কানে এলো, যক্ষ, যক্ষ, মরে গিয়েও লোভ যাবে না। ঘাড় ঘুরিয়ে দেখলো শিবানী কার্নিশের গায়ে এসে দাঁড়িয়েছে। হাতে উমাপদর লোহার বাক্সটা নামবার সময় যেটা ও রেখে এসেছিল যত্নে। কথার জবাব দিল না আর। চালগুলো যদি ভিজে ঢোল হয়ে যায় তাহলে কি হবে? শুকোতে দেওয়ার জায়গা কোথায়? আর লোকজনই বা কোথায় পাবে এ সময়? কিন্তু জল তো নাও ঢুকতে পারে গম্বুজে। আশায় আশায় পা টেনে ও সিঁড়ির কাছে চলে এলো। লোহার সিঁড়িতে হাত রেখে উপরে মুখ তুলতেই চমকে উঠল উমাপদ। সিঁড়ির ফাঁকে লটকে থেকে দুটো দেহ ঝুলছে, একটা কুকুরের, অন্যটি মানুষের। মানুষটির মুখ দেখতে পাচ্ছে না ও, জলের মধ্যে তার অনেকটাই ডোবা। কুকুরটার দাঁত ওর থায়ের হাড়ে আটকে গেছে, হলের মধ্যে দম বন্ধ হয়ে মরেছে সেটা। এখনও কামড়ে থাকা অবস্থায় ওর চোখ দুটো খোলা। লোকটা কে? চোট্টর নয় তো? জলের সুযোগে এসেছিল। মরা কুকুরটার গায়ে হাত বোলাতে ইচ্ছে হলো ওর। সাব্বাস! সিঁড়িতে উঠে পা দিয়ে জোরে ঠেলতেই দুটো শরীর ঝপাস করে জলে পড়ে গেল। উমাপদ আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, এক পা করে। যত উপরে চলে আসে বুকের মধ্যে তত বাতাস বন্ধ হয়। শেষ পর্যন্ত ছাউনির তলায় চলে এলো ও। বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে, কেমন পুজো পুজো রোদ্দুর। আস্তে আস্তে মাথা ঢোকালো ও। ঢোকাতেই ওর মনে হলো ভগবান আছেন, না হলে কাল ও বেঁচে যেত না। না হলে এই চালগুলো জল ছুঁই ছুঁই করেও জল মাখল না। আনন্দে ও হাততালি দিতে গিয়ে থমকে দাঁড়ালো। ওটা কি? ভেতরে ঢুকে চালের উপর বাবু হয়ে বসে উমাপদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। সেই খ্যাংড়াকাটি হয়ে আসা বাচ্চাটা!
বাচ্চাটা কি নড়ছে? কি করে এলো এটা এখানে? মাথা ঘুরিয়ে নিচে জলে ভেসে থাকা দেহটাকে ও দেখলো একবার। মুহূর্তেই সব কিছু পরিষ্কার হয়ে গেল। দুটো হাতে বাচ্চাটাকে নিয়ে দোলাতে লাগলো উমাপদ। বেঁচে আছে কিনা বুঝতে পারছে না, চোখ মেলছে না, কেমন নেতিয়ে আছে। ছাদের দিকে তাকালো ও। শিবানী বোধহয় দেখতে পেয়েছে, হাত নেড়ে কিছু বলছে যেন। হঠাৎ নজরে এলো চালগুলো এক জায়গায় ভেজা ভেজা। নির্ঘাত এটা পেচ্ছাপ করেছিল খানিক আগে। মাথায় রক্ত উঠতে উঠতে সামলে নিল উমাপদ। তারপর নিজের কোড়ে আঙুল বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিয়ে আলতো করে নাড়তে লাগলো। মাড়ি বেশ শক্ত হয়ে গেছে এর মধ্যে, দাঁত বেরোবার সময় হয়ে গেছে নিশ্চয়ই। কুটুস করে একটা কামড়ের অপেক্ষায় বসে থাকলো উমাপদ। হঠাৎ কি মনে হতে ভিজে চালগুলো থেকে দুই আঙুলে দুটো নরম দানা তুলে নিল ও একসময়। কেমন গলে গলে এসেছে এর মধ্যে। আঙুলের চাপে চটকে চটকে মাড়ির ভেতর গুঁজে দিল ও। উমাপদর মনে হলো জিভটা এবার নড়ে উঠবে যে কোনো মুহূর্তেই। খিদে পেলেই তো মানুষ বেঁচে থাকে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।